সন্ধ্যার আধারে নিস্তব্ধতার মাঝে জন্ম নেয় এক একটি গল্প। আর সেই গল্পগুলোই খুঁজে পায় ঠাঁই আমাদের গল্পনগরীতে। কি হয় যখন বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে যায়? কি হয় যখন একটি গল্প আপনার হৃদয়ে চিরকালের জন্য ঠাঁই করে নেয়? আজ নিয়ে এসেছি ঠিক এমনই একটি গল্প। গল্পনগরী রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল এবং সবার আগে পৌঁছে যান নতুন গল্পের কাছে। আজ আপনাদের শোনাবো লেখক সৌমেন সিংহ রায়ের কলমে এক অনবদ্য ভৌতিক কাহিনী, মাছ ধরতে গিয়ে। শুরু করি তাহলে। আমি রণজয়। আজ তোমাদেরকে আমার জীবনে ঘটা এক ভয়াবহ ঘটনার কথা বলবো। মানুষ বলে ভূত বলে কিছুই হয় না, বিজ্ঞানের যুগে নাকি ভূত হারিয়ে গিয়েছে, কিন্তু আমি যে ঘটনাটা বলবো সেটা শুনে আপনারাই বিচার করবেন ভূত আছে কি নেই। এটা কি কেবল নিছক কল্পনা নাকি সত্যি ভূত আছে? আপনারাই বিবেচনা করুন। আমি নিজেও ভূতে বিশ্বাস করতাম না, তবে সেদিনের পর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। চলুন আপনাদেরকেও সেই ঘটনা শোনায়। সেদিন শনিবার, আমি পাশের পাড়াতে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছি। সময় তখন সন্ধ্যা 7টার মতো হবে। আমি যে গ্রামে থাকি তার নাম হলো ভবানীপুর। যেহেতু এটা গ্রাম, তাই এখানের মানুষজন সন্ধ্যা হতে না হতেই ঘর ফিরে যান। সন্ধ্যার পর বাইরে খুব একটা কাউকে দেখা যায় না। তো আমি সেই সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে যাচ্ছি। সেই সময় হঠাৎ তপন খুড়োর সাথে দেখা আমার। তপন খুড়ো হচ্ছে আমাদের গ্রামের সাহসী ও দাপুটে জেলে। মাছ ধরা যেন তার রক্তে লেখা রয়েছে। এত সুন্দর করে বড় বড় মাছ ধরে যে গ্রামের সব লোক ওর প্রশংসা করে। কেবল প্রশংসা করে না একজন, সে হলো সুজন মাঝি। তপন খুড়ো আমাকে দেখতে পেয়ে ডাকলো, আরে রণজে, কোথায় যাও ওই সন্ধ্যাবেলায়? বাড়ি নাকি? আমি থেমে গিয়ে বললাম, হ্যাঁ খুড়ো, আর তুমি কোথায় যাচ্ছ? তারপর আমি তপন খুড়োর হাতে ছিপটা খেয়াল করে বললাম, ও এই ব্যাপার, ভর সন্ধ্যায় মাছ ধরতে যাচ্ছ? তা ভালো, তা ভালো। তপন খুড়ো একটু হেসে বলল, তা রণ, তুমিও চলো না আমার সাথে। শুনেছি বিশ্বাসদের পুকুরে খুব ভালো মাছ হয়েছে। বিশ্বাসদের পুকুরের নামটা শোনার পর ভয়েতে আমার বুকটা কেঁপে উঠল, কারণ গ্রামের লোকের মুখে ওই পুকুরটার ব্যাপারে অনেক কথা শুনেছি আমি। তাই তপন খুড়োর কথা শুনে বললাম, না খুড়ো, এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আর যাব না, তুমি যাও। খুড়ো একটু হেসে তাচ্ছিল্যের সাথে বলল, ও, তুমিও আবার গ্রামের লোকেদের মতো ভীতু নাকি? আমি বললাম, না খুড়ো, সে কথা নয়, তবে বিশ্বাসদের পুকুর সম্পর্কে অনেক কথা ছড়িয়ে রয়েছে, তো সবাই এই পুকুরটাকে একটু এড়িয়ে চলে। আরে না, কিছুই নেই ওই পুকুর পাড়ে, তুমি চলো আমার সাথে, আজ নিজেই তার প্রমাণ পেয়ে যাবে। আমি ভেবে দেখলাম, তাহলে একবার গিয়ে দেখাই যাক। এমনিতেও কেউ আমাকে ভীতু বলুক সেটা আমি চাই না। আমি খুড়োর সাথে চলতে লাগলাম। এরপর ফাঁকা মাঠের আলপথ ধরে এগিয়ে গিয়ে দেখলাম, ওই যে বাঁ দিকে দূরে বিশ্বাসদের বাড়ি দেখা যাচ্ছে, আর এদিকে আমাদের পথের সামনে কয়েকটা গাছপালার আড়ালে দেখা যাচ্ছে সেই পুকুরটা। কি রণ, ভয় পাচ্ছ নাকি? না খুড়ো, তবে তবে কি? আর তুমি বললে এই পুকুরের ব্যাপারে অনেক কথা ছড়িয়ে রয়েছে, সেগুলোই বা কি? খুড়োর প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমরা পৌঁছে গিয়েছি সেই পুকুরের সামনে।
সেখানে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো। হাওয়ার স্পর্শে আমার গোটা শরীরটা কেঁপে উঠল। সেই হাওয়ার মধ্যে মিশেছিল একটা বাজে দম বন্ধ করা আষ্টে গন্ধ, যার কারণে শ্বাস নেওয়া দায় হয়ে উঠেছিল। কিছুক্ষণ শ্বাস চেপে রেখে বললাম, খুড়ো, এ কিসের গন্ধ বলো তো? কিন্তু না, আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই খুড়ো তার হাতের ছিপটা সামনে নিয়ে এসে বড়শিতে টোপ দিয়ে পুকুরে ফেলল। সেই অন্ধকারের মধ্যে খেয়াল করলাম পুকুরের চারপাশে কোনো প্রাণী নেই। চারপাশ পুরো নিরিবিলি, আর পুকুরের জলের রং কয়লার মতো কালো। হঠাৎ খুড়ো গম্ভীর গলায় বলল, কি রনো, এই পুকুরের নামে কি কি কথা রটেছে তা এখনো বললে না তো? সবই তো শোনা কথা খুড়ো, নিজের চোখে তো কিছু দেখিনি। এই তো কিছুদিন আগে ওই পাড়ার ঘোষালদের মুখে শোনা। ওদের বাড়ির বুড়ো যখন মারা গেল, তারপরে একদিন ভোরবেলা বড় বউ কাপড় কাচতে এসেছিল এই পুকুরে। তখন ভোরের আলো ঠিকভাবে ফোটেনি, আকাশ অন্ধকার ছিল। বড় বউ এসে পুকুর পাড়ে বসে নিজের মনে কাপড় কাচছিল, কিন্তু এরপর হঠাৎ নাকি সে একটা হাসির শব্দ শুনতে পায়। অথচ অবাক করা ব্যাপার হচ্ছে, পুকুরে তখন সে বাদে আর কেউই ছিল না। প্রথমটায় সে নিজের মনের ভুল ভেবে নেয়, কিন্তু খানিক পরে সে হাসির আওয়াজ একদম তার কানের কাছে এসে বাজে। যেন মনে হয় পিছন থেকে কেউ এসে তার কানের কাছে হাসছে। ভয়েতে সে পিছন ফিরে দেখলো, কিন্তু কাউকে দেখতে পারলো না। তারপর তারপর আচমকা সে তার পাশে রাখা গামলার মধ্যে তাকিয়ে দেখলো সেখানে তার ধুয়ে রাখা কাপড়গুলো নেই। অবাক হয়ে সে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। তখনই তার চোখ গেল পুকুরের জলের দিকে। সেখানে তাকাতেই বড় বউ ভয় পেয়ে গেল। ভয়েতে তার গোটা শরীর কেঁপে উঠল। সে দেখলো তার কাপড়গুলো একে অপরের সাথে গিট বেঁধে কেমন একটা দড়ির মতন হয়ে পুকুরের জলে ভেসে মাঝ বরাবর অব্দি চলে গিয়েছে। তাই দেখে সে ভয় চিৎকার করে ওঠে, কিন্তু সেখানে কেউ না থাকায় তার চিৎকার কারো কান অব্দি পৌঁছায়নি। সত্যি তো, এ তো বড়ই অদ্ভুত ঘটনা। তারপর কি হয়েছিল? তারপর কাপড়গুলো নেওয়ার জন্য পুকুরের জলে দুপা নেমে কাপড়ের কোনো ধারে টান দিতেই আচমকা কাপড়ের ওই পাশ ধরে কে এমন হ্যাচকা টান দিল যে সেই জলের অনেকটা গভীরে চলে গেল। পায়ে ঠাঁই পেল না। নিজের চোখের সামনে দেখলো দড়ির মতো ছড়িয়ে থাকা কাপড়টা ধীরে ধীরে তার শরীরটাকে গোল করে বেঁধে দিচ্ছে, যাতে সাঁতরে পারে যেতে না পারে। সেই সাথে ভেসে আসে ভয়ানক সেই হাড় হিম করা হাসির শব্দ। শরীরে কাপড় ভাবে জড়িয়ে যাওয়ায় সে সাঁতার কাটতে পারলো না। এদিকে শ্বাস নিতে না পেরে হাবুডুবু খেতে লাগলো। খানিকটা জল খেয়েও ফেললো। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে লাগলো, কিন্তু তার ভাগ্য ভালো থাকায় সে মরল না, বেঁচে গেল। কারণ বড় বউকে বাড়িতে ফিরে আসতে না দেখে তার বাড়ির লোক তাকে খুঁজতে আসে। তারপর তাকে ওই অবস্থায় দেখে বাকিটুকু আর বলে দিতে হয় না যে কি হয়েছিল তারপর। এই ভয়াবহ অভিজ্ঞতাটার কথা ঘোষালদের বাড়ির সেই বড় বউয়ের মুখ থেকে শোনা। আর শুধু যে এই ঘটনা তা নয়, রায়বাড়ির ছোট ছেলে নাকি রাতের বেলা কাকে যেন এখানে হেঁটে যেতে দেখেছে। গ্রামের মধ্যে অনেকেরই এই পুকুরের সাথে বাজে অভিজ্ঞতা রয়েছে। এমন সময় আচমকা খুড়ো আমার দিকে ফিরে তাকালো। খুড়োর মুখে লেগে রয়েছে একটা অদ্ভুত হাসি। খুড়ো গম্ভীর গলায় বলল, এই যে এই ঘটনাগুলো এই রাতের অন্ধকারে পুকুর পাড়ে এসে বলছো, তোমার ভয় করছে না? এতক্ষণ আমার ভয় করেনি, গল্পের মতো সবটা বলে গিয়েছি, কিন্তু আচমকা মনে হলো যেন চারপাশটা চুপচাপ, আর তার মধ্যে খুড়োর এরকম হাসি। আমার কেমন যেন গাটা শিউরে উঠল। এরপর হঠাৎ আমার কাঁধের উপর কার যেন ঠান্ডা হাতের স্পর্শ পেলাম। ভয়েতে আমার পা দুটো কাঁপতে লাগলো। আমি ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম। দেখলাম সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে একটা লোক। লোকটাকে দেখে তপন খুড়ো চিনতে পারলো। কি রে সুজন, তুই আজ এখানেও চলে এসেছিস ব্যাগরা দিতে?
সুজন মাঝি গম্ভীর গলায় বলল, হ্যাঁ এসেছি। তা খুড়ো, একটা প্রতিযোগিতা হবে নাকি মাছ ধরার? হ্যাঁ, হয়ে যাক। এরপর ওরা দুজনে মিলে একটু ছাড়া ছাড়া বসে মাছ ধরতে লাগলো। আমি অবাক হয়ে দেখলাম দুজনেই ভালো মাছ ধরছে, প্রায় প্রায় টোপে টোপে মাছ উঠছে। কিন্তু এরপর থেকেই সেই ভয়াবহ ঘটনা শুরু হয়ে গেল, যার কথা ভাবলেই আমার এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওরা দুজনেই মাছ ধরছে, হঠাৎ আমার পিছন থেকে একটা বিড়ালের ডাক ভেসে এলো। আমি চমকে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে থেকে একটা জ্বলন্ত চোখ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ভয়েতে আমি পিছনে সরে আসবো, তার আগেই দেখলাম ওটা একটা কালো বিড়াল। বিড়ালটা বেরিয়ে এসে মাছের ব্যাগটার কাছে এলো। যা, ওখান থেকে যা যা যা। বিড়ালটা যাওয়ার পরিবর্তে এমন ভাবে আমার দিকে তাকালো যেন এক মুহূর্তে আমাকে ধ্বংস করে দেবে। এরপর হঠাৎ তপন খুড়ো জোর গলায় বলল, এদিকে আসো তোমরা, মনে হচ্ছে বড় মাছ ফেসেছে। আমরা দেখলাম সত্যি খুড়োর ছিপটায় টান রয়েছে। মনে হচ্ছে জলের তলা থেকে কিছু একটা টানছে, হয়তো বড় মাছ ফেসেছে ভেবে আমি আর সুজন গিয়ে খুড়োর সাথে ছিপটা ধরে টানতে লাগলাম। খানিক টানাটানির পর পুকুরের জল থেকে যেটা উঠে এলো সেটা কোনো মাছ নয়, একটা মাথা। হ্যাঁ, পচা গলা, মাংস সমেত একটা মানুষের কাটা মাথা। তার জিভটা বাইরে বেরিয়ে রয়েছে, তাতেই বড়শিটা বেঁধে রয়েছে। সেই ভয়াবহ দৃশ্য দেখে আমরা তিনজনেই চমকে পিছিয়ে গেলাম। আমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসলো। আমরা সবাই প্রায় কাঁপতে লাগলাম, কিন্তু কিন্তু সুজন মাঝি যেন আরো বেশি ভয় পেতে লাগলো। সেটাই স্বাভাবিক, এরকম একটা নারকীয় দৃশ্য এর আগে আমি জীবনে দেখিনি। এরপর খুড়ো ধীরে ধীরে মনের সাহস এনে ছিপটা ধরে জলে ফেলে দিল, যার ফলে কাটা বিভৎস মাথাটা জলের মধ্যে পড়ে যায়। কিন্তু যেটা ঘটলো সেটা আমি কখনো কল্পনাও করতে পারবো না। ছিপটা ফেলতে গেলে হঠাৎ মাটির উপরে থাকা কাটা মাথার চোখগুলো খুলে গেল বেমালুম। কালো কোটরের মধ্যে থাকা গোল পুটলির মতো জ্বলন্ত দুটো চোখ যেন আমাদেরকে নিমেষের মধ্যে ভস্ম করে দিতে চাইলো। এরপর হঠাৎ করে সেই রাতের বেলা পুকুরের পাড়ে একটা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। হাওয়ার দাপটে গাছপালাগুলো নড়তে লাগলো। পুকুরের কালো জলে যেন স্রোত খেলতে শুরু করলো। চোখের সামনে দেখলাম মাটিতে থাকা কাটা মাথাটা হঠাৎ করে শূন্যে উঠে গেল। তারপর এক ভয়াবহ কণ্ঠে হেসে উঠল, কি ভেবেছিস আমাকে মেরে পার পেয়ে যাবি? তোকে যে আজ মরতেই হবে, তোকে যে আজ মরতেই হবে। মরার কথা শুনে আমার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। আমি ভয়েতে ভাবতে লাগলাম, কার মরার কথা বলছে মাথাটা? খেয়াল করলাম পাশে থাকা সুজন মাঝির মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট একটা শব্দ, কি কে? রাজু? খুড়ো অবাক হয়ে বলল, কে রাজু? সুজন মাঝির উত্তর দেওয়ার আগেই তপন খুড়ো যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে গড়িয়ে পুকুরের জলে পড়ে গেল। কারণ তার পায়ের নিচের মাটিটা হঠাৎ কেঁপে উঠল, আর তারপরেই আমি দেখলাম মাটি ফুঁড়ে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলো একটা বিশাল আকার মৃতদেহ। আমি নিজের দুই চোখকে বিশ্বাস করতে পারলাম না। জলের মধ্যে থাকা কাটা মাথা বেরিয়ে আসা, একদিকে মাটির তল থেকে দেহ। ভয়েতে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। দেখলাম সামনে জলের মধ্যে থাকা খুড়ো ধীরে ধীরে জলের গভীরে তলিয়ে যেতে লাগলো। মনে হলো কে যেন খুড়োর পা ধরে জলের তলা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। খুড়ো চিৎকার করে বলল, আমার ভুল হয়ে গেছে,
আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন ইচ্ছা করে করিনি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন ইচ্ছা করে মারিনি। এদিকে মাটি থেকে উঠে আসা সেই মৃতদেহটা ধীরে ধীরে সুজন মাঝির দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু সুজন মাঝি কিছু করার আগেই কোথা থেকে কালো বিড়ালটা এসে একবার ডেকে নিয়ে এক লাফে ঝাঁপিয়ে পড়লো মাঝির মুখের উপর। তারপর নখের আঁচড় দিয়ে তুলে ফেললো ওর দুই চোখ। চোখের সামনে এমন ভয়াবহ বীভৎস ঘটনা ঘটতে দেখেও আমি যে জ্ঞান অবস্থায় দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম সেটা আমার সৌভাগ্য। এরপর মাঝি যন্ত্রণায় ফেটে পড়ল। আমারও ভুল হয়ে গিয়েছে, সেদিন টাকার জন্য তোমাকে মেরে তোমার শরীর মাটির তলায় কবর দিয়ে আর মাথাটাকে নদীতে ফেলে দেওয়া। না না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ওদিকে খুড়ো বলল, বিশ্বাস করো, আমরা স্বেচ্ছায় করতে চাইনি, আসলে টাকাটা খুব দরকার ছিল আমাদের। গ্রামের মোড়লের কাছ থেকে টাকা নিয়েছিলাম তোমাকে মারার জন্য, আমাদের ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও। এরপর দেখলাম খুড়ো শেষ একবার চিৎকার করে জলের তলায় হারিয়ে গেল। এদিকে মাথাহীন শরীরটা মাঝির মুন্ডুটাকে শরীর থেকে ছিঁড়ে পুকুরের কালো জলে ফেলে দিল। তাই দেখে ভয়েতে আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে পালালাম। ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে বেঁচে গিয়েছিলাম কোনো রকমে সেদিন। কিন্তু কেন ওই পুকুরটা বাজে বা কে ওই পুকুর পাড়ে থাকতো বুঝতে আমার আর কোনো অসুবিধা হয়নি। আসলে ওই গলা কাটা লোকটাকে জীবিত অবস্থায় ওকে মারার জন্য মোড়লের কাছ থেকে টাকা নিয়েছিল তপন খুড়ো আর সুজন মাঝি। মেরে নিয়ে লোকটার শরীর ওই পুকুরের পাড়ে পুঁতে দিয়েছিল আর মাথাটাকে পুকুরের জলে ফেলে দিয়েছিল ওরা। তাই ওই গলা কাটা ভূত ওর মৃত্যুর প্রতিশোধ নিয়ে গেল। এইবার আপনারা কি বলেন, ভূত আছে নাকি নেই? আসলে কিছু কিছু সময় অন্যায়ের বিচার করার জন্য মৃত্যুর পরেও ফিরে আসতে হয়। সেদিনের পর থেকে আমিও ভূতে বিশ্বাস করা শুরু করলাম।